সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সাঈদ খান। শাসকের বদলে শোষকের রক্তচক্ষু, গণতন্ত্রের নামে এক নায়কের কালো ছায়া, এগুলোই ছিল বাংলাদেশের এক যুগের বেশি সময়ের চেনা দৃশ্য। ৩৬ জুলাইয়ে এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করেছে, এরপর বাংলাদেশের অভিধানে ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদ না লেখা হয়, এ লক্ষ্যেই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত এই আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি। দর্শক, আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমার ডান দিকে রয়েছেন কথাসাহিত্যিক আতিক হেলাল, আমার বাম দিকে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম নাহিদ। অতিথিদের মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আজ ১৯ সেপ্টেম্বর ২০২৪। গত ১৬ বছরের ১৯ সেপ্টেম্বর তারিখগুলোতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য টাইম ট্রাভেল করে আসি। ২০১০ থানার উন্মুক্ত আলোচনায় শাসক দলের প্রাধান্য। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পদ ১০টি, নিয়োগ পেলেন ৫৯। ২০১১ নির্বাচনের আগেই শামীম ওসমান নগর পিতা। ২০১২ বিচার বহির্ভূত হত্যা, গুম ও সাংবাদিক নির্যাতনে জাতিসংঘের উদ্বেগ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে হাজার কোটি টাকা চুরি। ২০১৩ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি, গণজাগরণ মঞ্চ। ২০১৪ মাওলানা সাঈদীর রায়ে সরকার লাভবান হয়েছে জামায়াত। বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধু নয়, ইমরান এইচ সরকার। বিচারকদের অভিশংসন ক্ষমতা নিয়ে সংবিধান সংশোধনী বাতিলের দাবি। ২০১৫ কালিহাতীতে মা ও ছেলেকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি, নিহত ৩। ২০১৬ রংপুরে শিবির সভাপতি গ্রেফতার। ২০১৭ কুষ্টিয়ায় চালের মোকাম, ক্ষমতাসীন দলের রশিদের ঢাল হানিফ। ২০১৮ ভোটের আগে সবাইকে খুশি রাখার চেষ্টায় সরকারের কৌশল। ডিজিটাল নিরাপত্তা আইন গণতন্ত্র ও গণমাধ্যমের জন্য অশুভ সংকেত। কোটা সংস্কার আন্দোলনে যেখানেই বিক্ষোভ, সেখানেই ছাত্রলীগের পাল্টা প্রতিক্রিয়া। আলোকচিত্রী শহীদুল আলমের মুক্তির দাবি ৫২ বিশিষ্টজনের। ২০১৯ চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে কতটি ল্যাপটপ খোয়া গেছে জানে না ইসি। আতঙ্কে পাহাড়ের মানুষ, হত্যার বিচার চাইতেই ভয় পায়। ২০২০ ডিজিটাল নিরাপত্তা আইনে ২ বছরে মামলা হাজার ছাড়ালো। ২০২১ বিনা ভোটে ৪৩ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীদের জয়। সুবিধা নিয়ে সংসদের উপনির্বাচন থেকে জাপার প্রার্থীরা সরে যাচ্ছেন। সাংবাদিকদের ভয় দেখাতে ব্যাংক হিসাব তলব। ২০২২ আদিবাসীদের উপর সহিংসতা বন্ধের দাবি দিনাজপুরে। ডিজিটাল নিরাপত্তা আইনে ৪৭% মামলার বাদী পুলিশ ও ক্ষমতাসীনেরা। ২০২৩ ভোটার উপস্থিতি নিশ্চিত করার কৌশল নিচ্ছে আওয়ামী লীগ। কিশোরগঞ্জে ছাত্রদল সভাপতির মুক্তির দাবিতে বিক্ষোভ। দর্শক, স্ক্রিনে দেখলেন গত ১৬ বছরে ঠিক ১৯ সেপ্টেম্বর তারিখগুলোতে কি কি ঘটেছিল। শুরুতেই আতিক হেলাল, আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে একসময় চাকরি করতেন, আপনিও চাকরিচ্যুত ৮০০ জনের একজন। বিগত সরকারের আমলে আপনারা চাকরিচ্যুত হয়েছেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পদ ১০টি, নিয়োগ পেয়েছিলেন ৫৯ জন। কিভাবে দেখছেন এই বিষয়টি? আসলে আপনাদের সাথে এমন করা হলো কেন? এটা কি আপনার গণতান্ত্রিক অধিকার বা মৌলিক মানবাধিকার হরণ কেনা? বাংলাদেশের গত ১৬টি বছর ধরে ফ্যাসিবাদ কায়েম ছিল এবং এমন কোনো সেক্টর, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে
ফ্যাসিবাদের থাবা পড়েনি বা সেখানে নখর সেখানে আক্রমণ করেনি। প্রধানত শিক্ষা ব্যবস্থা, আমি যেহেতু শিক্ষা নিয়ে প্রশ্নটা করলেন, শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছিল এই 16 বছরে। তার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়, সেখানে বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, একদিক থেকে এই কলেজগুলো, ঢাকা এবং ঢাকার বাইরের কলেজগুলো এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়। প্রায় 8 থেকে 9 লক্ষ ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে অধীনে পড়াশোনা করে। আমাদের 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে একটি জাতীয় সংসদে একটা আইন পাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা হয়। এরপরে প্রফেসর আব্দুল বারী ছিলেন তখন প্রথম ভাইস চ্যান্সেলর, তারপরে প্রফেসর আমিনুল ইসলাম এবং তারপরে আরও অন্যান্য ভাইস চ্যান্সেলর এখানে দায়িত্ব পালন করেছেন। ও প্রফেসর বারী এবং প্রফেসর আমিনুল ইসলামের সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম নিয়োগ হয় এবং পরবর্তীকালে প্রফেসর আফতাব আহমেদ স্যারের সময়ও নিয়োগ দেওয়া হয়। তার মধ্যে আমাদের সময়ও আমরাও ছিলাম 988, ফিগারটা হবে 988 জনকে আপনার নিয়োগ দেওয়া হয় 2003 থেকে 2004 সালের মধ্যে। নিয়োগ বিধির সকল স্তর আপনার প্রতিপালন করে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়, সিন্ডিকেট অনুমোদন দেওয়া হয়, পদ সৃষ্টি করা হয়। এরপরে নিয়োগ দেওয়ার পরে আপনার 2004 সালের 31শে আগস্ট তারিখে আওয়ামী লীগের সাবেক এমপি এবং পরবর্তীকালে ডেপুটি স্পিকার হন, পরবর্তীকালে তিনি মারা গেছেন, ফাজলে রাব্বি মিয়া একটা রিট পিটিশন করেন হাইকোর্টে আমাদের চাকরিকে অবৈধ ঘোষণার আর্জি নিয়ে। সেই দীর্ঘ শুনানির পরে মহামান্য হাইকোর্ট সেই রিট পিটিশনকে খারিজ করে দেন এবং আমাদের ওই সময় যারা চাকরি করতেন তাদের চাকরিকে আপনার বৈধ ঘোষণা করে রায়টা দেন। সেটা আপনার 22/8/2006 সালে দীর্ঘ শুনানির পরে রায়টা দেন। তিনি এই রায়ের পরে কোনো আপিল দায়ের করেননি, অর্থাৎ যারা চাকরি করছিলেন তারা। এই যে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনাদের যে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার বক্তব্য অনুযায়ী প্রায় 988 জন, প্রায় 1000 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। অপরদিকে যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে 10টি পদের বিপরীতে 59 জনকে নিয়োগ দেয়া হয়। এই যে বিষয়টা, এই নিয়োগ প্রক্রিয়া এবং চাকরিচ্যুতির বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসছিলাম আর কয়েক সেকেন্ডের মধ্যে। আপনার এরকম বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটেছে। আপনি যেটা বলছেন প্রশ্নের মধ্যে আছে যে পদ সংখ্যা যেটা বিদ্যমান সেটাকে তোয়াক্কা না করে দলীয় বিবেচনায়, দলীয় বিবেচনায় অযোগ্য মানুষকে চাকরি দেওয়া হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে নজির আপনি এখানে দেখলেন, বাংলাদেশে আরও অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এই ধরনের করা হয়েছে এবং শুধু তাই না, এই ধরনের নৈরাজ্য যেটাকে বলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়তেও গিয়ে আপনার আশ্রে পড়েছিল। শিক্ষার সর্বক্ষেত্রে এরকম দলীয়করণ করা হয়েছে। পরবর্তীকালে আপনার যেটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি এই আমাদের ওই মামলার কোনো পক্ষভুক্ত ছিলেন না। তিনি সেখানে পক্ষভুক্ত হয়ে, গায়ের জোরে পক্ষভুক্ত হয়ে অনেক দিন পরে, যেটা আপিল করার জন্য একটা নির্ধারিত সময় থাকে, 4 বছর পরে তিনি একটা আপিল দায়ের করলেন হাইকোর্টে। সেই আপিলের ভিত্তিতে এবং অনেকটা আদালতের নিয়ম নীতি খর্ব করে, যেটাকে বলতে আদালতের ওপর চড়াও হয়ে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের সময়ে আদালতকে ব্যবহার করে জোর জবরদস্তি করে 4 বছর পরে আবার আপিলের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট আমাদের তখনকার যারা চাকরি করতেন তাদেরকে চাকরিচ্যুত করেছিলেন। তারপরে তারা মানবতার জীবন যাপন করছেন। কোন কোন ক্ষেত্রে এই একই অবস্থা হয়েছে? একই অবস্থা বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো, তখন তো আপনার 40টার মতো পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল, এখন 50-এর অধিক বা অর্ধ শতাধিক। প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদী সরকারের আক্রমণের শিকার হয়েছিল বিভিন্নভাবে। প্রথমত এই যে জোর জবরদস্তিপূর্বক নিয়োগ এবং যারা তাদের মতের অনুসারী নয় বলে তারা মনে করত, তাদেরকে নির্বিচারে চাকরিচ্যুত করেছে। আপনি তো একজন সাহিত্যিক, আপনার বিবেচনায় আসলে ফ্যাসিবাদকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? আপনি কি ফ্যাসিবাদের সংজ্ঞার মধ্যে গত 15 বছর বা 16 বছরকে যদি আমরা বলি, এই সরকারের এই সময়টার মধ্যে ফ্যাসিবাদ খুঁজে পান কিনা? যদি খুঁজে পান সেগুলো কি কি একেবারে সুস্পষ্ট করে যদি আমাদেরকে একটু বলেন। প্রথমত পুরোটাই এটা আপনার যে এই গত 16 বছরের যে সরকার ছিল সেটা পুরোটাই একটা ফ্যাসিবাদী সরকার ছিল, সম্প্রসারণবাদী, একত্ববাদী, প্রভুত্ববাদী একটা সরকার। জনগণের উপরে প্রভুত্ব কায়েম করেছিল। জনগণের মতামত, তাদের ইচ্ছা অনিচ্ছার কোনো তোয়াক্কা তারা করেনি। তারা করে বা জনগণের উপর একটা শোষক হিসেবে তারা বহাল ছিল। সেই বিষয়টি একেবারে টু দি পয়েন্টে কোন কোন জায়গাটাকে আপনি চিহ্নিত করবেন? প্রথমত আমি যেটা আমার ব্যক্তিগত আমার মত, আমি লেখক হিসেবে যদি বলেন, প্রথমত তখনকার সেই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল এবং
স্বাধীনভাবে ভোট দিতে পারতো না, আমার দিকে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, আপনার বিরোধী মতের কোনো দল কিংবা কোনো প্রার্থী সেখানে তাদের প্রচারণা চালাতে পারেনি। যে শুধু ভোট দিতে না পারাই কি ভোট দিতে না দেওয়াটাই কি ফ্যাসিবাদী আচরণ, না এছাড়া আরও যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো ছিল, প্রথমত ভোটাধিকার হরণ করা এবং ভোটাধিকার প্রয়োগের সকল ব্যবস্থা বন্ধ করে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের প্রথম উপাদান, এটা হচ্ছে। তারপরে আপনি বলছেন সেই ধরনের একটা ফ্যাসিবাদী শাসন যদি ভোটারবিহীন যদি একটা ফ্যাসিবাদী সরকার কায়েম থাকে, তারা বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দেয়। তার কারণ তাদের কোনো প্রয়োজন নাই, মানুষের ভোটের কোনো প্রয়োজন তাদের নাই, তারা মনে করে যে ভোটাধিকার নাই এবং অন্যরা ভোট দিতে পারবে না, নিজেরা জোর করে বা রাতের অন্ধকারে তারা ভোট দেবে বা ভোট নিয়ে নেবে বাক্স ভরে, কিংবা একটা রেজাল্ট ঘোষণা করবে। এই কারণে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে যেসব প্রতিষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে, স্টেক হোল্ডারদের সাথে কোনো রকম আপনার মতামত না নিয়েই তারা সেই প্রতিষ্ঠানগুলোকে নানাভাবে ধ্বংস করে, মানুষের কাছ থেকে প্রতিষ্ঠানগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া, দূরে সরিয়ে দেওয়া। এটাই এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা সেখানে নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান, সেখানে আপনার দুর্নীতি দমন কমিশন একটা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠান, আপনার মেডিকেল কলেজগুলোর প্রতিষ্ঠান, এই যে আমাদের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিশ্বখ্যাত বাংলাদেশ টেলিভিশন, এটা একটা প্রতিষ্ঠান, সবগুলোকেই তারা আপনার এক ধরনের গণবিরোধী নীতি আরোপ করে করায়ত্ত করেছিল তারা, যাতে জনগণের অংশগ্রহণ সেখানে না থাকে, এবং এটা আমরা 16 বছর ধরে দেখেছি। আপনার কাছে আবারও আসবো নাহিদ, আপনি শুনলেন, আপনিও কি তাই মনে করেন যে সাংবিধানিক প্রতিষ্ঠান বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো যেখানে জনগণের সাথে একটি সম্পর্ক থাকার কথা, সেই সম্পর্কটুকু ছিন্ন করে দেয়া বা সেই জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়াটাকেই কি আপনি ফ্যাসিবাদ মনে করেন কিনা? বা আপনি তো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে মাঠে লড়াই করেছেন, আপনিও কি তাই মনে করেন আতিক হেলালের মন্তব্য অনুযায়ী? হ্যাঁ, আমি স্যারের সাথে সম্পূর্ণ একমত। দীর্ঘ যে 16 বছর ছিল, বলতে গেলে এটা একটি স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট সরকারের একটা রাজত্ব। আমরা দেখেছি আপনার মানুষ তার ভোটাধিকার পায় নাই, তার হচ্ছে বলতে গেলে সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত। আমরা ছাত্ররা যদি বলি গণরুম গেস্টরুম মতো একটা বাজে সংস্কৃতির শিকার হয়েছি আমরা। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই দীর্ঘ স্যারের সাথে একমত, এবং দীর্ঘ যে 16 বছর এটা একটি ফ্যাসিজমের একটা কায়েম ছিল। আপনাকে যদি বলতে বলা হয় যে একেবারে আপনি ভুক্তভোগী হয়েছেন, আপনার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বা তৎকালীন সরকার ফ্যাসিস্ট সরকার আপনার বক্তব্য অনুযায়ী আপনার কোন কোন অধিকার কেড়ে নিয়েছিল, যেই কারণে আপনি যদি বলি 2018 সালে আমি তখন ক্লাস 10-এ ছিলাম। 2018 যে 19-এ যে নির্বাচনটা হয়েছিল, এর আগে হঠাৎ করে আব্বুকে থানা থেকে পুলিশ এসে নিয়ে যায়। কেন নিয়ে গেছে? আব্বু নাকি বিএনপির বড় নেতা, অথচ আব্বুর বিএনপির কোনো পেডে বা আব্বুর কোনো নাম নাই, শুধুমাত্র একটু সমর্থক ছিল। সে কারণে 19-এর নির্বাচনের আগে কোনো কারণ ছাড়াই আব্বুকে জেলে নিয়ে যায় এবং আপনার হচ্ছে জেল কাটতে হয় বিনা দোষে। এবং বলতে গেলে এই আপনার এখনও মামলাটা এখনো চালানো লাগতেছে। এটা হচ্ছে প্রথম আমার আব্বুর বিষয়। আবার আমার বিষয়ে আসি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে হচ্ছে 2022-এর সেপ্টেম্বর দিকে। আমাদের সেপ্টেম্বরের 17 তারিখ ক্লাস শুরু হয়। তো ক্লাস শুরু হওয়ার পর যেহেতু গ্রাম থেকে আসছি, আমাদের এখানে থাকার কোনো জায়গা নাই, হলে উঠছি। হলে উঠিয়ে দেখি আপনার এই যে গণরুম গেস্ট রুম জোর করে প্রোগ্রাম করার মতো মানে একটা নোরা সংস্কৃতি, যেখানে আমি প্রত্যক্ষ মানে জোর করে আওয়ামী লীগ করা, একেবারে প্রত্যক্ষ আমি হচ্ছে এর শিকার। তো আমি হচ্ছে একজন প্রতিবন্ধী শিক্ষার্থী, সে কারণে আমি হচ্ছে এই ইস্যু দেখে আমি 1 বছর গণরুমে থাকছি, গণরুম গেস্ট রুম প্রোগ্রাম সব কিছু করছি। এমনকি আমাদের এমন করা হয়তো আপনার সেমিস্টার ফাইনাল এর একদিন আমাদের মানে কোনো প্রোগ্রাম থাকলে করা লাগবে, বিশেষ করে যে আগস্ট মাস সম্পূর্ণ মাসটা প্রোগ্রাম থাকে। তো আমি একদম মানে প্রত্যক্ষ একজন মানুষ আর কি, যে এই ফেসিজমের শিকার। তো এই হাতের সমস্যা দেখে আমি হচ্ছে প্রফেসরের কাছে গেছিলাম যাতে একটা আমাকে বৈধ সিট দেওয়া হয়, কিন্তু উনি আমাকে ছাত্রলীগের নেতাদেরকে দেখাই দিল, মানে বলতে গেলে তোমার বাইরের সাথে দেখা করে বা এরা হচ্ছে এই বিষয়ে গিয়ে করবে। মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগকে দেখিয়ে দেবে কেন? ছাত্রলীগকে হ্যাঁ, সেটাই। এই গত 16 বছরে বলতে গেলে প্রশাসনী এই ফেসিজমের একটা জ্ঞাতি ছিল, জিম্বিতে ছিল। হ্যাঁ, একজন প্রভোস্ট পর্যন্ত একজন এই যে ছাত্র একজন কর্মীর হাসে কি দুর্বল ছিল। এভাবেই কি রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান মানে দলীয়করণ করা হয়েছে বলে? হ্যাঁ, সকল প্রতিষ্ঠান দলীয়করণ, ব্যাংক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, স্বাস্থ্য খাত, সবখানে এভাবে দলীয়করণ করা হয়েছে। আপনাদের আন্দোলনের মূল জায়গাটা কি বা মূল স্পিরিটটা কি ছিল এর বিরুদ্ধে অবস্থান নেওয়া, এবং আপনারা কি দায়বোধ বা দায়িত্ববোধের জায়গা থেকেই এই আন্দোলনের
আন্দোলনের জন্য রাস্তায় নামবার চিন্তা করেছিলেন কিনা? আপনারা জানেন 2018 সালে কোটা আন্দোলন হয়েছিল। ছাত্রদের দাবির মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের কোটা বাতিল করে দিয়েছিল। যদিও বা ছাত্ররা চেয়েছিল হচ্ছে সংস্কার না করে উনি ওটা বাতিল করে দিয়েছিল। বলতে গেলে একটা দীর্ঘস্থায়ী সমাধান দিয়ে নেই, যার কারণে 2024 ছাত্ররা আবার মাঠে নামে। তো 2024 5 জুন হাইকোর্ট 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেটিকে অবৈধ ঘোষণা করে। আমরা তো শুরুতে নেমেছিলাম হচ্ছে এই আমাদের 18 সালের পরিপত্র ফেরত আনার জন্য। তারা আস্তে আস্তে আমাদেরকে মানে এই আওয়ামী লীগের এই যে দোসররা নেতারা তারা বিবেক বর্জিত বক্তব্য দিয়ে আমাদেরকে আন্দোলনটাকে একটা ফেসিবাদের দিকে নিয়ে গেছে। এটা শুরু যদি বলি 14 জুলাই, যেদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে এসে একটা বক্তব্য দিয়েছিল। সেখানে বলা হয়েছিল রাজাকারের বাচ্চা বলে শিক্ষার্থীদেরকে একটা নাতিপুতি মানে এইভাবে একটা বক্তব্য দিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সবাই খুব ফেটে যায়। 2 মাস পূর্ণ হয়েছে, 14 জুলাই হিসাব করলে গত মাস। আমরা ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে, আপনি দেখে থাকলে। তো ওই বক্তব্য শোনার পর ছাত্রলীগ যারা করতো ক্যাম্পাস, তো আপনার বলতে গেলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখানে ছাত্রলীগের বিরুদ্ধে একটা কথা বলারও কারো সাহস ছিল না। আমাকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। কী কারণে? শুধুমাত্র আমি হচ্ছে যে বিভিন্ন এই যে বিরোধী যারা রাজনীতি করে তাদের পোস্টে একটা লাইক দেওয়ার কারণে, একটা কমেন্ট করার কারণে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। তো 14 জুলাই এসে এই যে এরকম একটা ছাত্রলীগের যে আতঙ্ক ছিল বিশ্ববিদ্যালয় হলগুলো, সবাই উল্টে গিয়ে তুমি কে আমি কে, রাজাকার চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এভাবে বক্তব্য দিয়ে সবাই স্লোগান দিয়ে সবাই খুব রাস্তায় নেমে যায়। তো তারপর দিন ছাত্রলীগ হামলা করে নারীদের উপর কি হামলা করা হয়েছে দেখছেন। তো এভাবে আস্তে আস্তে তাদের যে ফেসিজম যে রাজনৈতিক কায়দায় যে ছাত্র আন্দোলনকে তারা দমানোর চেষ্টা করে সেটা অব্যাহত রাখে। তো এর পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে আন্দোলনটা আরও 18 তারিখের দিকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। প্রায় 80 জন মতো ভাই বোন আমাদের লাশ পড়ে যায়। তো এ পড়ে যাওয়ার পর আমাদের প্রস্তাব ছিল আপনারা বসেন, আলোচনা বসেন, আমরা দাবি কি মেনে নেব, আমরা রক্তের উপর দিয়ে আলোচনায় যাইনি। তো এরপরে তো আমরা দেখেছি যে আওয়ামী লীগের দীর্ঘ 16 বছরের যে একটা ফেসিজম, বিরোধীর উপর দমন নিপীড়ন, এসব এটা খুব জমা ছিল। খুব জমা ছিল আমাদের উপরে অলরেডি হয়ে গেছে। তো জমা ছিল, এটা আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে 5 আগস্ট। জি নাহিদ, আপনার কাছে আবারও আসবো। আতিক হেলাল, শুনলেন এই প্রজন্মের আসলে কথা, তারা কি দাবি নিয়ে রাস্তায় নেমেছিল এবং পরিণতিতে আসলে ফ্যাসিবাদের বিদায় ঘণ্টা বাজিয়ে তারা কিন্তু ঘরে ফিরল। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি স্ক্রিনে দেখেছি আমরা যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি প্রায় বক্তব্যে বলতেন শুধু আওয়ামী লীগের সময় নিরপেক্ষ নির্বাচন হয়। এই বিষয়টা, এটা কি ফ্যাসিবাদ কি এভাবেই জনগণের সাথে সবসময় রসিকতা করে কথা বলে, সব বিষয়ে জনগণের অধিকার কেড়ে নিয়ে আবার সেই বিষয়টিকে সামনে এনে বলে অধিকার ফেরত দেয়া হয়েছে? এবং ফ্যাসিবাদ মুখে যেটা বলবে কাজে তার উল্টোটা করবে। যাদের ভিতরে দুর্বলতা থাকে, যে আমি এই যে বলছে যে আওয়ামী লীগের আমলেই সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়, অর্থাৎ আওয়ামী লীগের আমলেই, একমাত্র আওয়ামী লীগের আমলেই গ্রহণযোগ্য নির্বাচন হয় না, এটাই তার কথার মধ্যে নিহিত ছিল। কারণ এটা সাধারণ সব মানুষ দেখেছে যে বসংবদ ইলেকশন কমিশন বসিয়ে এবং নিজেদের সকল রাস্তা বন্ধ করে, বিরোধী দলের বিরোধী মত, বিরোধী নির্বাচনের ক্যাম্পেইন সব বন্ধ করে দিয়ে এবং তাদেরকে জেলে পুরে মামলা দিয়ে হামলা করে তাড়া করে পলাতক করে দিয়ে যে নির্বাচন ব্যবস্থা কায়েম করেছিল, সেই নির্বাচন ব্যবস্থা কোনো গ্রহণযোগ্যতা, নৈতিকতা এবং আইনগত ভিত্তি তারা বলে ছিল, এটা তখনকার তাদের আইন, তারা তো আইন কানুনকেও ধ্বংস করেছিল। সে কারণে এই রসিকতা, এটাই রসিকতা। এবং মানুষ বলে যে এই ধরনের রসিকতা শুনে ঘোড়াও হাসে, এটাও হয়েছিল তখন তার বক্তব্য যখন মানুষ দেখতো প্রচার মাধ্যমে, তখন মানুষ এভাবে হাসতো এবং হাস্যকরভাবে মানুষ অত্যন্ত রসিকতার একটা সীমা থাকে, সকল সীমা লঙ্ঘন করেছিল তার এই রসিকতা, যে আওয়ামী লীগের সময় ইলেকশন হয়। এবং এতকাল আমরা যেটা দেখেছি বাংলাদেশের ওই সময় দেখেছি বিভিন্ন সভা সমিতি বলা হতো, এমনকি বাজার সমিতির নির্বাচনেও এই একই প্রক্রিয়া হতো। সঠিক বলেছেন আপনি।
যে কোনো নির্বাচন শব্দটাকেই কলঙ্কিত করেছিল তারা। নির্বাচন বলতে কিছু ছিল না, ভোটাধিকার যেটাকে বলে, সেই ভোটাধিকার সম্পূর্ণরূপে তিরোহিত হয়েছিল বাংলাদেশ থেকে গত 16 বছরে, সম্পূর্ণরূপে আমি বলবো। যদি 100-এরও বেশি কিছু থেকে থাকে সেটাও তারা, এই তামাশা তারা জনগণের সাথে করেছে। এবং নতুন প্রজন্মে, এই যে নাহিদের যে প্রজন্ম, তারা কোনোদিন ভোট দিতে পারেনি। তারা যখন ভোটার হয়েছে তারা ভোট দিতে পারেনি। যারা 10 বছর অপেক্ষা করেছে, এনআইডি পেয়েছে কিন্তু তারা ভোট দিতে পারেনি। এর থেকে যারা সিনিয়র আছে তারাও ভোট দিতে পারেনি, এবং যারা আমাদের প্রজন্ম তারাও ভোট দিতে পারেনি। ভোটের কোনো পরিবেশ ছিল না। এবং ভেতরে যারা 2-1জনকে লোক দেখানোভাবে ঢোকানো হয়েছে তাদেরকে বলা হয়েছে আমার সামনে মারেন, আমার সামনে এই প্রতীকে সিল মারেন, না হলে আপনি চলে যান। নাহিদ, আসলে আপনি তো আতিক হেলালের আলোচনা শুনলেন যে আপনারা তো বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন, সমাজের সব ধরনের বৈষম্যের বিরুদ্ধেই তো আপনাদের এই আন্দোলন ছিল। সেক্ষেত্রে শুধুমাত্র আপনাদের চাকরির কোটা না, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বৈষম্য বা অধিকার ফিরিয়ে আনবার জন্য আপনাদের লড়াই ছিল। সেই অধিকারগুলো ফেরানোর জন্য আপনারা কিভাবে কাজ করছেন এই মুহূর্তে? বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে। এখন আস্তে আস্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে স্থানীয় সরকারের যে জেলা উপজেলা যে এগুলো ভেঙে দেওয়া হয়েছে, যেখানে ফেসিজমের একটা কায়েম ছিল। তারপর আস্তে আস্তে আমলার দিকে আস্তে আস্তে এগুলা সংস্কার করা হচ্ছে। তো এভাবে একটু সময় দরকার, আস্তে আস্তে সব ক্ষেত্রে এটা সংস্কার করা। আপনারা যে সমন্বয়কারী সহ সমন্বয়কারীরা আছেন, আপনারা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছেন, আপনাদের যেমনি মানুষ বাহবা দিচ্ছে, কিছু কিছু জায়গায় তো সমালোচনা হচ্ছে। আপনাদের সমালোচনা কি আমরা করতে পারবো? সাধারণ মানুষ আপনাদের ভুলগুলো কি ধরিয়ে দিলে আপনারা অভিমান করবেন কিনা? সাধারণ মানুষ তো এ বিষয়টিও জানতে চায়। হ্যাঁ, অবশ্যই সমালোচনা করতে পারবেন না কেন? মানুষ আমাদের ভুল হতে পারে। যৌক্তিক সমালোচনা অবশ্যই করুন। এই সমালোচনার ভিত্তিতে আমরা আমাদের ভুল ভ্রান্তি তুলে নেব এবং আমরা কাজ করতে আর ভালো কাজ করতে পারবো। জি, নাহিদ কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন যে তাদেরও সমালোচনা করা যাবে। আপনি কি মনে করেন যে সেক্ষেত্রে আপনারা সেই পরিবেশটি পাবেন? সেই পরিবেশটি ফিরলেই তো মানুষের মত প্রকাশের স্বাধীনতাই তো সবচেয়ে বড় স্বাধীনতা। আপনি কি মনে করেন সেই সুযোগ আছে বা এই সরকার? অবশ্যই সেই সুযোগ আছে। আমি জোর গলায় বলবো যে আমরা যে ফ্যাসিজমের পতন এবং ফ্যাসিস্টের পলায়ন এবং প্রফেসর ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিকে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি। আমরা 3টা প্রাপ্তি এদের যে আমাদের যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন এবং এদের সর্বশেষ আন্দোলন মধ্য দিয়ে আমরা 3টা প্রাপ্তি পেয়েছি। আমি বললাম যে 3টার কথা। প্রফেসর ইউনূস কয়েকদিন আগেও আপনারা উনি বলেছেন যে মন খুলে আমাদের সমালোচনা করুন। এখানে আর কিছু বলার আমার মনে হয় নাই। উনি বলেছেন মন খুলে আমাদের সমালোচনা করুন, প্রাণ খুলে, যাতে আমরা আমাদের ভুলটা ধরতে পারি, দেখতে পারি, বুঝতে পারি, সেই অনুযায়ী আমরা পা ফেলতে পারি। এমনকি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনিও এখানে এসে বলে গেছেন, এই বাংলাদেশ টেলিভিশনে এসে বলেছেন যে বাংলাদেশ টেলিভিশন আমাকে খুশি করার জন্য কিছু করবে না বা আমি করতে বলবো না, আপনারা করবেন জনগণকে খুশি করার জন্য, এবং জনগণ কি চায় সেটার দিকে খেয়াল রেখে আপনারা অনুষ্ঠান করবেন, নিউজ করবেন এবং প্রোগ্রাম সাজাবেন। তাহলে আর কিছু এখানে বলার থাকে বলে আমার মনে হয় না। নাহিদ, আপনার আসলে প্রত্যাশা কি? সাধারণ মানুষের কাছ থেকে কেমন সহযোগিতা আপনারা প্রত্যাশা করেন? নিশ্চয়ই সকল শ্রেণী পেশার মানুষকে নিয়েই আপনারা নতুন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন, রাষ্ট্র সংস্কারের বা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন পূরণ করবার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের প্রতি আপনাদের আহ্বান কি, বা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে তাদের প্রতি আপনাদের আহ্বান কি? দেশবাসীর পক্ষে উদ্দেশ্যে আমার বলা থাকবে, আপনারা দেশ সংস্কারে ঐক্যবদ্ধ হয়ে একসাথে অবস্থান এবং যৌক্তিক সংস্কারের কাজে নিয়োজিত হন। ধন্যবাদ নাহিদ, ধন্যবাদ আতিক হেলাল আপনাদের দুজনের মূল্যবান আলোচনার জন্য। প্রিয় দর্শক, নতুন বাংলাদেশে আমরাও আর কোনো অনাচার, অত্যাচার, অবিচার, মিথ্যাচার, স্বেচ্ছাচার দেখতে চাই না। সংগ্রামের এই পথচলায় আমাদের ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি। ইনক্লুসিভ রাজনীতি, গণতন্ত্রের দীপ্তি, মানবতার জয়ের মাধ্যমে এই স্বপ্নের পূর্ণতা আসবে। আমি সাঈদ খান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন অতিথিদের সাথে। আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।